কায়তারি নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। একটি বিশেষ ঘোষণা, যাত্রা জগতের এক স্বনামধন্য শিল্পী সঞ্জিত বারুই আজ আর আমাদের মধ্যে নেই। ওনার অকাল মৃত্যুতে আমরা সকলে শোকাহত ও গভীর মর্মাহত। তাই ওনার বিদ্রোহী আত্মার শান্তি কামনার্থে মা কায়তারি নাট্য সংস্থার সকল শিল্পীবৃন্দদের মঞ্চে এসে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাই। সঙ্গে অনুরোধ জানাই অজয় বারুই ও সৌরভ বারুই। ও জগৎ জননী শ্রী শ্রী সারদা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য শ্রী গিরিশ ঘোষের নাট্যাদর্শকে পাথর করে শ্রী শ্রী মা কায়তারি মাতা ও শ্রী শ্রী বজরংবলীর রাথল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে প্রান্ত থেকে প্রান্তান্তরে করিল ভ্রমণ, দেখিলাম ভগবতু ইন্দ্রপ্রস্থে রয়েছে সেই পাণ্ডবদের স্বাধীন ইন্দ্রপ্রস্থ ছিঁড়ে দিয়েছে সকলি চালে পাণ্ডব মন আজ পরাজিত। রাজ্য রাজপ্রসাদ রাজসিংহাসন হারিয়ে তাদের শেষ বাজি ছিল ওই কৃষ্ণ ক্রিয়া পাঞ্চালী। আজ তাকেও তারা হারিয়ে বিশ্ব
সতী থাকিবে তব কৃষ্ণ জনার্দন, কি করিবে তোমার বস্ত্র হন? আর জানি আমি ভগবান শ্রীকৃষ্ণ হরকৃষ্ণমণি তোমার করিতে পারিবে না চির হরণ। সেই সুরা ছন্দকে একবারে ভেঙে ফেলেছে। কি বলছেন? শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত থেকে চয়ন করে এই যাত্রা আমি লিখেছি। মহাকাব্য মহাসুন্দরকে বাদ দিয়ে তাকিয়ে দেখো তুমি ভারতের দিকে ষড়যন্ত্রে একটা ধর্মরাজ্য স্থাপনের জন্য শুরু হয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধ। এই কারণে এখন লক্ষ লক্ষ সকলই প্রধান হয়ে পড়ে কোটি কোটি ধর্মপ্রাণ ফিলিস্তিনির কাহির কাহির হবে ডাক ছাড়ছে, সরকার হয়ে শ্মশানে পরিণত হচ্ছে তাদের সোনার সংসার। আপনি সব কথা চিন্তা করেন কেন কেন করবো না বোন? তুমি তো এই নাটকে একটু করি, তাই তুমি বুঝতে পারছো না। নইলে দেখতে এদের চক্রান্তে পড়ে তোমার মতো লক্ষ লক্ষ দ্রৌপদী হচ্ছে তাদের সম্মান, ভাঙছে সুখের ঘর আর চোখের চলে নিভে যাচ্ছে তাদের মানুষের চলার পথ। কোটি কোটি জলবিন্দুকে যেমন সিংহ সৃষ্টি করে তেমনি তোমাদের তোমার শক্তি পঞ্চকণ্ডে ঘোষণা করবে এই দেশের বুকে আর একটাও কালা পাহাড় তৈরি হতে দেব না। আমি এর কুচক্র অন্যায় অধর্ম পাপের ফসল না তাই বলে আরো ঝোড়া বলে ভাবতে হবে না, ভাবতে ওই আগামী দিনের মানুষের কথা। আপনি আমাদের পথের দিশা বলে দিন, আপনি যা বলবেন আমি তাই করবো। আর সবাই কি করলো তোমায় বলতে হবে কেন? তুমি নব নব সৃষ্টির মধ্যে তোমার আছে বিবেকে তাকিয়ে দেখো বর্তমান সমাজ সংসারের দিকে দেখতে পাবে এখানে সকল সকল ষড়যন্ত্রে ভেঙে ছাড় খাড় হয়ে যাচ্ছে। কত ধর্মযুধিষ্ঠির মহাবলী ভীমসেন আর গান্ধীর ধারী অর্জুনের সোনার সংসার এদের জীবন কাহিনীর এখন নাটক যাত্রাপালা যা দেখে মানুষ হবে সচেতন, শিখতে পারবে ভালো মন্দের বিচার। আপনার কথাই আমি মেনে নিলাম। আজকের এই বহির যাত্রা অনুষ্ঠান বন্ধ হওয়ার দুঃখ ভুলে আমি আপনার কথা মতোই কলম ধরবো। আপনি হবেন আমাদের সূত্রধর আর আমি হব আধুনিক মননশীলতার প্রতি জীবনমুখী নাট্যকার ভাস্কর সেন শর্মা।
আমি স্বদেশ দেশ নয়, এই রতনপুর গ্রাম থেকে শুরু করো জীবনের ইতিহাসকে। এক কলির সকলে শুরু করেছে জীবন প্রহার খেলা। তা দেখে দেখে নাটক, যা দেখে দেখে নাটক, লোভের কানায় বন্দী হয়ে সত্য ধর্ম চলছে। তারপর থেকে কলি দিয়েছে এটা আমি হলফ করেই বলতে পারি। কি বললে? আমি চলে যাবো নৌকা? ভুল বলেছি, কারণ সেই নৌকাতেও একটা সার বস্তু থাকে, সেটা হলো শালকা। কিন্তু তোমার তো সবটাই অসার। তাহলে এই অসার বস্তুটাকে ঘটা করে বিয়ে করে এই বাড়িতে বউ করে এনেছিলে কেন? বাবার কথার মর্যাদা রাখতে। বাবা আসলে সহজ সরল সেকেলে মানুষ তো, তার গরিব বাড়ির সুন্দরী গোলাপকে দেখেছি, কিন্তু তাকে যে কাঁটায় ভর্তি। আর সেটা দেখতে পাইনি বলে তুমি উপযুক্ত ছেলে হয়ে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছো, তাই না? এটা তোমার মিথ্যা অভিযোগ। আমি তোমার সঙ্গে এমন কোনো খারাপ আচরণ করিনি। না, একেবারে আমাকে মাথায় করে রেখেছো। আর দিনের পর দিন আজ পর্যন্ত কোনো একটা দামি শাড়ি বা কিংবা গয়না কি দিতে পেরেছো তুমি আমাকে? চুপ করো বাপ, চুপ করো। তোমার অদশান্ত সুদৃশ্য কলাকে এমনি বিষাক্ত কাটাগুলোর জন্যই এদেশের একান্তবর্তী সুখের সংসারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কি? আরে তা তো বলবে, তা তো বলবে। আরে সত্যি কথা বলে বলে আমি হচ্ছি পাপ, আর ওনারা হচ্ছে ধোয়া তুলসী পাতা। তুমি এবারই বড় বউ, আরে লক্ষ্মী। থাক থাক, ঢের হয়েছে। লক্ষ্মী না ছাই। উদয়ন্ত এই সংসারে দিন রাত কাজ করে। সংসারটা কিন্তু বাইরের কারণ নয় মা, তোমার নিজের। আর নিজের সংসারে কাজ করলে কেউ ঝিঝাকানি হয় না মা। এই গ্রামে প্রতিটি বাড়ির বউকে এসব কাজ করতে হয়। তাছাড়া আমিও তো এই সংসারে। হ্যাঁ হ্যাঁ, আপনি করেন, আপনাকে করতে বাধ্য। কারণ আমার চেয়ে আপনার সংসারে খাওয়া বেশি। ছি 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 ছি। এত নিচ তুমি, এত যোগ্য যে তোমার মনোবৃত্তি। অথচ কত গরিব গরিব মেয়ে তুমি, সহজ সরল সংসারমুখী বউ হবে বলে তুমি সামান্য লেখাপড়া জানা সত্ত্বেও বাবা তোমাকে দত্ত পরিবারের বউ করে এনেছে। তবে আর কি, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। আরে কে তাকে পায়ে ধরে ছেড়েছিল যে আমাকে এই সংসারে বউ করে আনতে? সেটাই কি তার বড় অপরাধ বাবা? আরে সেটা আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন যে আপনারা সবাই মিলে কি সুখে রেখেছেন আমাকে। তোমার সুখের ঘরে অসুখ করেছে বলা, তাই তুমি সুখের দেখা পাবে কি করে? তার মানে যে নিজের সংসারে কাজ করে নিজেকে ঝি চাকানি মনে করে, যে ভাতৃ সমদেওরের লেখাপড়ার খরচ থেকে হিংসায় চলে যায়, যার কাছে সুখ বলতে শুধু টাকা শাড়ি আর গয়না, বাংলার একান্নবর্তী মধ্যবিত্ত পরিবারে ভগবান তাকে সুখের ঠিকানা দেয়নি গোলা। তা দেবে কেন, তা দেবে কেন? আর শুধু বলেছেন
লাভ নেই মা, কারণ কথাই বলে ছোড়ার সুর নাই শোনে ধর্মের কাহিনী। কি বললে তুমি? শুনে লাভ কি বলা? কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। যে রমণী নিজের সংসার এমন লাগে সম্রাট নীরর মতো বেহারায় সুর তুলতে চায়, তাকে আমার কিছু বলার নেই বলা, কিছু বলার থাকতে পারে না। আমি তা থাকবে কেন? তা থাকবে কেন? আর উনি তো পিতৃভক্ত রামচন্দ্র আর মাতৃভক্ত বিদ্যাসাগর। হ্যাঁ, সত্যি বা সত্যি সন্তান পালন করার জন্য আপনাকে নোবেল পুরস্কার চাই পাওয়া দরকার মা। বড় ছেলেকে স্পেশাল তৈরি করেছে বৌমা। করতেই হবে মা, করতেই হবে। বাংলার ঘরে ঘরে এইরকম গামার ছিল বড় প্রয়োজন রে মা। মামা, তুমি সময়টা বড় খারাপ রে মামনি। মামা এখন দেশে দাপুর করে ভাই ভাই শত্রুকে তার ঠাই না, তাই শক্ত মাটিতে পা রেখে চলতে না পারবে তুমি এরা চলে না, না এসে পারলাম কই। অনেক দূর সম্পর্কের ঘরেও গোলাম আমার ভাগ্নে, তাই সে কেমন আছে না আছে। তাছাড়া তুমি আগে ছিলে ব্যাগ খালি, এখন বৌদি বলে কথা। আমি কি কত নিকট আত্মীয় নাকি বলো বৌদি? মামা, তুমি ভালো আছো তো? ঠাকুমা, সুখে ঠাকুমা, সুখে থাকো। আমি অবশ্য ভালো আছি। মা যেন আমার রাজরানী, দেখলে বুকটা জুড়িয়ে যায়। মামা, মায়ের উদ্দেশ্য শরীরে হরিণকে যদি গয়না থাকতো, তাহলে তোমার কোনো মালা তোমাকে দেবী রূপে পূজা করা যেত মা। কে বললো? কে বললো আমার গয়না নেই? আমার বড় বড় ওই অসর কথা বলা স্বামীর বুলি আর অথব্য এই শ্বশুর শাশুড়ি আর ঘরের উপরে বসে থাকা ওই স্বামীর মতো দুটো দেওয়ার, ওরাই তো আমার হচ্ছে গয়না। আর এই হচ্ছে আমার সুখের সংসার মামা, তুমি ভেতরে এসো। আমার মেয়ে তো নয়, বউ তো নয়, যেন রাজরানী মহিষী নারী। সেই বয়সে নারীকে তাকে লোভে খাওয়া দেখিয়ে তুমি নাগিনী সাজালে কেন? কি চাও তুমি? কোন লজ্জায় তুমি আমার এই বাড়িতে পা রেখেছো? আচ্ছা, নারীর ঘুষো। তাই ওটা না হয় তোমার ক্ষেত্রে চলে গেল বৌদি। আমি কর্মবীর পুরুষ, আমার চাহিদা হয় হিম শক্তি নয়। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। কাজ করে বলবো, হাজার হোক, এটা তো আমার ভাগ্যের বাড়ি। তারপর তুমি আগে ছিল, এখন ব্যাগ ঠাকুর কত আপন বলো। তোমার মতো একটা বেঈমান শয়তানকে আমরা আমাদের আত্মীয় বলে স্বীকার করি না। মনে রেখো, এটা হচ্ছে ভক্ত লোকের বাড়ি। জানি বলতে জানি, এই জন্যই তো বলছি ভক্ত লোকের ইচ্ছা ভক্ত লোকেরা ভক্ত ভাবে চাপায়। তাই নিয়ে কেউ কোনোদিন কেন্দ্রে সৃষ্টি করে না। কি বলতে চাইছো তুমি? অল্প বেশি দিন মিথ্যা ছয় চাপা দিয়ে ঢাকা থাকে না বৌদি। সব ছয় সরিয়ে আসবে।
করো, ভদ্র লেভেলটাই একদিন খসে পড়বে। তুমি তো জানো রাজা, সমস্ত আমার একটু বেশি। তুই তো বলেছিলিস জীবনের বড় দিনে নতুন গ্রামে ফিরে আসবি না। আমিও তো চাইনি দাদা, আমিও চাইনি, কিন্তু তুমি আমাকে দেখে আসবে। আমি তো বেঈমান জীব খারাপকে ডেকে এনেছি। সিঁদুরের জমিটা আমার বিক্রি করলে কেমন? তুমি আমরা অনলাইনে কিছু বিক্রি করে দিয়েছিলাম। কিনেছে তবে আমার নামে। পূজার ফুল গঙ্গা যমুনা বংশাবলী যে নদীটাই ভাসাও, সবই কিনে পড়বে গিয়ে এই সমুদ্রে। আর অনেক নদী তোমাদের উপর বেষ্টন করে আছে। কেন কি চাস তুই এখানে? এটা না হয় পরেই জানবে দাদা। বর্তমানে দেশে ভাবলাম করি ভাই ভাই, সত্যতে তার খাই নয়। এই বিলাই যদি বলে মাছ খাবো, আমারও সত্য নয়, মাছ খায়। কি আপনার প্রকৃত পরিচয়? জানবি তার চেয়ে কাজ করো, তুমি আমার বাড়িতে গিয়ে আমার একটু আইটেমে দেখে এসো কেমন? তার মানে আমি শুধু এইটুকুই জেনে রেখো, সিঙ্গুরের মধ্যে থাকা জমিটা কিন্তু আমি কিনেছি। আপনাকে জমি বিক্রি করেছে? বিশ্বাস করতে কষ্ট হলো, এটাই সত্য। আর সেই পয়সাতেই তুমি আজ উচ্চ শিক্ষিত এবং তোমার MBBS ডাক্তার। এরপর তুমি আমার আর পরিচয় জানতে চাইবে না, আর তুমি চাও ভরসা। হ্যাঁ, ছি বাবা, এমন একটা বিবেকহীন শয়তানের সঙ্গে কি করে তোমার পরিচয় হলো যে যাকে তুমি জমি বিক্রি করলে? জমি আমি ওকে বিক্রি করিনি অনল। ওই মিস্টার অনল রায় সে বেনামে জমি কিনেছে। তাছাড়া তুই কি করে জানলি যে একটা বিবেকহীন শয়তান জানোয়ার? শুধু আমি নই মা, এই সিংপুর এলাকার বহু মানুষই জানে ওই লোকটা একটা পাক্কা শয়তান। কলকাতা থেকে উড়ে এসে সিংপুরে জুড়ে বসেছে, শুধু টাকা আর কুমির বলে কেউ আর কিচ্ছু করতে পারে না। বিষয় বেশি মাথা খারাপ করিস না। কিন্তু এইভাবে পড়াশোনার পেছনে চালানো সম্ভব নয় বাবা। কেন? দেশটাকে ডাক্তারি পড়াতে গিয়ে যেভাবে জমি জায়গা বিক্রি করে চলেছ, তারপরে আমি আরো প্রশ্ন করতে চাইলে তোমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একবারও ভেবে দেখেছো? শোন বিবেক, সে চিন্তা করে না করলেও চলবে। আমার না, এখন থেকে আমাকে চিন্তা করতে হবে। বর্তমান যুগে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোটা দশে গিরানোর সমান। রাখি দু একজন ছক্কা, বাকি সবাই ভোক্তা। তাহলে তুই কি চাস? লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরির চেষ্টা করবো, নইলে মিস্টার মতো আমিও বড় পাখি ছানাটা ধরতে চাইলে তোমার আর বন্ধার অবস্থা একেবারে অন্যায় যোগ। তাতে তোমাদের দাদার মাথায় তেল ভেঙে তোমাদের আখের গোছাতে সুবিধে হবে। বলছো কেন মা? মোদি, কি বলছো তুমি? আরে, না বোঝার মতো কচি খোকাটা তো তুমি নাও ঠাকুরপো।
হচ্ছে না, কারণ দিদি তো তোমারই মামা। আচ্ছা, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিয়েছি, তো ওই বাবার ভাগ্নি আমি নই। আমি এই বাড়িতে কাল চুচিল সুকুন কেষ্ট কিছু উড়িয়ে দিয়ে বুঝিয়ে দেব আমি ওই বাবার ভাগ্নি। এটাই আমি রক্ষে নেই, শক্তির যুদ্ধ। একদিকেই সত্য সব সুন্দর শয়তানের সৃষ্টি করেছে আমাদের সংসারের উপর। তার উপর বৌমা যোগ দিলে কি হবে? ভয়ে তো আমার হাত পা একেবারে পেটের মধ্যে সেজিয়ে যাচ্ছে। তবে কি এই সংসারের বুকে কালো মেঘ ঘনিয়ে আসছে? কমলা, কর্মাই যখন বন্ধ হয়, জীবন বলি তখন উজালে বয়। নইলে যে অন্যায় আর পাপ করলো, সেই রক্তচক্ষু দিয়ে সবাইকে শাসাচ্ছে। আর যাদের উপর অন্যায় করা হলো, তারা ভয়ে ঠকঠাও করে কাঁদছে। আমি এবার চাই সংসারের কাজ পুরোটা সব করতে হবে। না হলে বৌমা আমার ঈশ্বর, এবার তুমি আমায় মৃত্যু দাও ঈশ্বর, এবার তুমি আমায় মৃত্যু দাও। You are 100%.
সেটা বোধহয় জানো না, তাই না? সব জানি কিন্তু ভদ্র মহিলারা এরকম পোশাক পরে অর্থযুক্ত করে না তাই ভাবলাম কি কি হবে? সেখানে হয়তো কোনো সুপারিশ দিলে মাইকেল তাই তোমার উত্তরগুলোকে শুনে আমি নিজেকে ভাসিয়ে দিই নিজেকে ভাসি দেওয়ার সাথটা চিরতরে তোর মুছে যেত। কিন্তু ফেসে যখন গেছি তখন তোমার সাগরে বা সাগর কেটে তুলি আমার গায়ে হাত তোলার চরম মূল্য কিন্তু তোকে দিতে হবে। আর তোমারও বোধ হয় জানার এই সুন্দরী এই শেরের নাম শুনলে গর্ভজাত শিশু চমকে ওঠে মাঝে মাঝে বেবার প্রাণ হয় সেটা বোধ হয় তুই ভুলে গেছিস রা বাঁচতে চাইলে ওনার হাতটা ছেড়ে দে তুই জানোয়ার ভেবে যা শিকার করতে চাচ্ছি নইলে নিজেই শিকার হয়ে যাবি দাদা এই শেয়ার গায়ে হাত দেয় কোন শালা শালা তোর গায়ে হাত দিতে না পারলেও তোর বাবা নিশ্চয় পারে হয়ে যা চলে যা কত নেড়ি কুত্তার মতো গুলি করে মারবো ওরে আমার এই তথ্য জবাব আমি দেবো এই ছেলেগুলো দেখে তুই আজ আমার সুটা ছিঁড়ে নিচ্ছে ভুলে যাই আমি কতটা খাওয়া করে আরে যাই থ্যাংক ইউ অনিলবাবু, ঠিক সময় এসে পড়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। শুধু ধন্যবাদ এত বড় একটা কাজের পুরস্কার স্বরূপ শুধু ধন্যবাদটা যেন বাড়তে ধন্যবাদ করা একটা কথা আছে ম্যানেজার বাবু, যোগ্যতা যে যার কাজের উপরে মজুরি চাওয়াটা কিন্তু উচিত নয় ম্যানেজার বাবু। এখানে যোগ্যতার কোনো অভাব নেই। আমি কিন্তু মৃত্যু একটা কুখ্যাত গুন্ডার উপর ঝাঁপিয়ে পড়েছি থামুন কেন বলুন। আমার ভালোবাসাকে বিপদের হাত থেকে রক্ষা করতে ভালোবাসা কিন্তু একতরফা হয় না মিস্টার রায়, কিন্তু আমি যাকে ভালোবাসি না সন্তানে ঘোরা এক পদপ্রান্ত পথি যার ছায়া আছে ছায়া নেই আছে শুধু আপনার জন্য শুভকামনা ওই যে পূর্ণ মিস্টার সাহা তোমার আমার শুভ মিলনে কিন্তু কে ওই ভদ্রলোক আমাদের কোম্পানির ম্যানেজার মিস্টার অনর রায়। তাহলে তোমার বড়লোক বাবা কি তোমার একমাত্র আদরের মেয়ে বডিগার্ড হিসাবে ম্যানেজারকে পাঠিয়ে না না, আমার বডির আমি নিজেই গার্ড, আর কারোর প্রয়োজন নেই। তাহলে তাহলে উনি হঠাৎ উল্কার মতো এসে একটা গুন্ডার হাত থেকে আমাকে তোমাকে রক্ষা করেছে তাহলে তো ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত অফকোর্স, যেহেতু উনি তোমার জিনিস রক্ষা করেছে। যাকে আমি নিজের করে ভাবছি তাকে আমি নিজে ধরে রাখতে পারবো কিনা কে জানে তোমার হঠাৎ এই কথা মনে হওয়ার কারণ আমার দায়িত্বটা ওই শিল্পপতি বলে আমি সামান্য গরিব চাষির ছেলে So what? তুমি কি চিরকাল গরিব থাকবে নাকি কাকা মাটি মেখে চাষ করবে? আরে কিছুদিন আমি জানো তো গরিবদের চিরকাল ঘৃণা করি, কিন্তু তোমাকে ভালোবাসি কেন বলো তো? কারণ কিছুদিন পরে তুমি হবে পাস করা ডাক্তার, আর আমি ধনী শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। তখন কিন্তু তোমার সঙ্গে আমার বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেসেছি ভালো শুধু তোমাকে।
করে না, আইসক্রিম বিক্রি করে সে খায় না। যারা চুটিয়ে প্রেম করে তাদের বিয়েই হয় না। কিন্তু এদের বিয়েটা হবে বলে মনে হচ্ছে। এভাবে প্রেমিকর আড্ডার মতো ছুড়ে গিয়ে শহীদের মিনার মতো ইচ্ছাচ হয়ে গেছি। একে ভাগা তুই এখানে দেখছি নয়নটা টপ করে দেখছি। কি দেখছিস তুই? এই প্রেমের বৃন্দাবনে এই কপতির প্রেম। না বাবা, ছুটি নিয়ে দেখছি সবাই ছুটি নিয়ে ওই সিনেমায় যায়। এই প্রেমের বৃন্দাবনে আছি। কেন? কেন কি মশাই? মানুষ টাকা পয়সা খরচ করে সিনেমায় যায় কেন? সিনেমা থেকে শিক্ষা নেওয়ার জন্য। আনন্দ পাওয়ার মিথ্যা কথা। মানুষ যদি সিনেমা থেকে শিক্ষা নিত তাহলে এই দেশের স্কুল কলেজগুলো সবই বন্ধ হয়ে যেত। আনন্দ করে তো অনেক জায়গা আছে। তাহলে সিনেমা দেখতে যাই না কেন? সিনেমায় অভিনয় করতে না পারার দুঃখ বলে অন্যের অভিনয় সিনেমা থেকে। আর আমি নিজে প্রেম করতে না পারার দুঃখ বলে এখানে সকলে প্রেম করা দেখে। তাহলে আপনার এই মহান কর্মযোগে আমাদের বাধা দেওয়া উচিত নয় জ্যোতি। অফকোর্স, চলো আমরা একটু অলক্ষ গিয়ে বসি। বর্তমান যুগে প্রেমে বাধা দেওয়া আমার যদি অপরাধ, আর সেই অপরাধের অপরাধী থাকিয়ে আপনারা যদি কেটে বসে চাইছে। নো স্যার, যার যোগ্য অতি পবিত্র কর্ম, তাই ভাব করতে চাই না বলে আমি চলিয়া যাইতেছি। আসছি স্যার, আবার দেখা হবে। মডার্ন প্রেম তো আর একটু নিরিবিলি জায়গা ধরে চোখে না। আর তো ম্যাডামের প্রেমটা জমতে গিয়েও এটাকে উত্তম কুমার যুগের প্রেম। সুন্দর এক শাড়ি পরে যারা দূর থেকে প্রেমের গল্প করবে আমি কি করবো? আমি পড়তেই পারতাম তাহলে আপনার বাড়িতে চা আর মদের পাত্রে বইতাম কেন? আমি ওই গাইটাতে চাকরি করতুম। চাকরি যে করবি না তা কে বলতে পারে? সম্রাট ইতিমধ্যে ডায়লগ প্রথম জীবনে কৃতদাস ছিলেন। সম্রাট মুর্শিদকুলি খান সে আম্বুকে কাজ করতেন। আমার মতো ঘুরে বেড়ালে খাচ্ছে এমন টানিসকে কি চিরবে? আরে শিবাজি কি ভেবেছিলেন তিনি হবেন মারাঠাদের প্রিয় রাজা? রাজা আগে জানতেন যে তিনি ঔরঙ্গজেবকে হত্যা করবেন। আর বিদ্য সম্রাট জালালউদ্দিন কোনটি জামাতনবীর ভাইপো আলাউদ্দিনকে হত্যা করবেন। তাহলে তার মানে আপনার কথা মতো আমি আশায় থাকতে পারি? আশাতেই তো জগৎ, সেজন্য তো কবি বলে লিখেছে অন্য আশা কুহুকিলি আমার মায়ার মানবের মন মুগ্ধ এক ত্রিভুবন। তাহলে আপনি যদি ইতিহাস মনে এই পুরো ত্রিভুবনের খবরে রাখেন দেখছি। এরা সবাই জানে ওই ভরতকে রাজা করার এক খুব আশা নিয়েই রামচন্দ্র তো 14 বছরের জন্য বনে পাঠিয়েছিলেন। আর মহারাজা কংস
শাসন করে, তাহলে আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে ওই করার দোষ কি? এই জন্যই তো পাগলকে পাগল বলে। আরে সম্রাট মোহাম্মদ বিন্দুর লোক সবাই পাগলা রাজাই বলে, কিন্তু তার কাজকর্মে ইতিহাস সাক্ষী তিনি মোটেই পাগল ছিলেন না। তেমনি আমিও পাগল কিনা ওই প্রমাণ দিবে আগামী দিনের ইতিহাস। আপনার কথাবার্তাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে বর্তমানে আপনি পাগল না হলেও পাগল হতে বেশি দেরি নেই। এসব মোহাম্মদী বে ছোড়া এনেছ, ছোড়া তোমার ওই রক্তাক্ত ছড়ায় প্রমাণ দেবে আগামী দিনের নবাব সিরাজ আজ পরলোকে। এ কথা বলছেন কেন বর্দা? আমি তো এমন কোনো কাজ করিনি। আরে নিজের বাপের খতিয়ান নিজে লেখা যায় না হল বাবু, লেখা থাকে ইতিহাসে আর ওই চিত্রগুপ্তের খাতায়। কিন্তু দাদা আমাদের ম্যানেজার বাবু তো জল খেয়ে ভাবে যে একাদশীর বাবাও টের পাবে না, কিন্তু ইতিহাস কাউকে ছাড়বে না। ইতিহাসের কাঠগড়ায় একদিন সকলকে দাঁড়াতেই হবে। কিন্তু আমি তো শুধু চাকরি করি, কোনো অন্যায় বা পাপ কাজ তো করিনি। আরে সিরাজও জানতেন যে মির্জাফর তার আত্মীয়, তাই সে কোনো অন্যায় বা পাপ কাজ সে করতে পারেনি। অথচ কি মজার ইতিহাস দেখুন, সেই মির্জাফরই হলো সিরাজের মৃত্যুর একমাত্র কারণ। দাদার কথা আপনি কিছু মনে করবেন না ম্যানেজার বাবু। দাদা বাবু আপনার কথা পাগল, আর আপনি এটা নিশ্চয় জানেন পাগলে কিনে বলে আর ছাগলে কিনে খাই। পাগল হতে তোমায় আমি পাগলা গানটা ভর্তি করবো কি করে? তুমি আর মির্জাফর ওনারাই ছোড়া দেখতে চেয়েছিলে না? নিশ্চয় দেখাবো, তবে এখন নয়, কারণ এই যুগে মির্জাফরের কাছে থাকে আধুনিক গুপ্ত চোরা। আমি হাসলে তবে তো আর একজন কানবে। আপনার বাহারের কথা দেখে আমার পেমেন্টটা দেন। কিসের পেমেন্ট ভাই? বেশি ভোজন করবে না বস। আপনার মালিকের নিয়ে যদি না প্রতিদিনে লাভরা করার চুক্তি বাবদ ৫,০০০ টাকা। কিন্তু তাকে তো আমার ছিপে গেতে তুলতে পারিনি। তার জন্য আমি দায়ী নই, আমি আমার কথা মতো কাজ করেছি। এবার চুক্তি পাবে টাকাটা চাই। ঠিক আছে ঠিক আছে, এনে ৩,০০০ টাকা। ৩,০০০? মাত্র ৩,০০০? বাকি ২,০০০ গেল কোথায়? ওই যে মেয়েটাকে জড়িয়ে ধরেছিলি তার জন্য বাধা পা, কারণ ওটা চুক্তির মধ্যে ছিল না। এটাও চুক্তির মধ্যে ছিল না। কেন আমাকে বলবেন না? টাকাটা দেন। এনে ৫,০০০ টাকা। ওকে বস, এবার মেয়েটা আপনার বিছানায় গেল না আপনাকে বাবায় পিঠটা লাথি মারলো, সে বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার হিসাব বরাবর খেল খতম, পয়সা হজম। না রে সেরা না, লাথি মেরে পায়ে ব্যথা করার মতো কষ্ট আমি তাকে দেব না। সে যে আমার কামনার রানী, তার জন্য আমার বুকে পাতা আছে স্বর্ণ সিংহাসন। সিংহাসনে বসে রাজ চালাবে আর আমি তার উতাল পাতালে যৌবনে ৭ সমুদ্রে জলের তরঙ্গে ভাসাবো আমার কামনার নৌকা। এদেশে
দেশের মানুষকে আর কামনা বাসনার নৌকাগুলো এগিয়ে চলেছে ওই আমি তার সাক্ষী। আমি দেখেছি উজ্জ্বল শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে তাই তোমার হাসপাতালে মৃত্যুর মিছিল জন্য ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস আইন বন্ধ হয়নি। আইন কোনো বন্ধ করা গেল না। ওই স্কুল শিক্ষকদের টিউশনি পড়ানো দেশের অবাধে করে চলেছে ওই পহেলগাঁও আর চিকনের মতো ঘটনা। আমরা মানে শিক্ষিত বাঙালিরা গাল ভরা হাসি হেসে বুক ফুলিয়ে বলি বাংলা চাপ করছে সারা ভারত ডাক্তার করতে পারে রসিকতা কেন হবে কালা ভাই? এটাই তো চিরন্ত সত্য যে বাংলা আর যা করে ওখানে বাংলার যুব সমাজ আর চোরাবে দিকে আক্রান্ত। তাই তো তাদের ইতিহাস ভূগোল মিলেমিশে সব একাকার হয়ে গেছে। এগুলো দায়ী কে? আবার কষ্ট আবার ন্যায় অন্যায় এই জন্যই বুঝি বলে নিজের সব অন্যায় অপরাধ অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে কিঞ্চিত দিতে বাঙালি জাতির গোড়া ভারতে দেখাবে না। কিন্তু এটা তো মিথ্যে নয়। বর্তমান যুব সমাজ যে অধোগতির জন্য দায়ী কে? যারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখিয়ে সমতার মধুকে বিনাশ বাসনে মত এই সান্ত্বনা নিয়ে এই সমাজে বলার মতো বেঁচে থাকা যায়, কিন্তু এই ক্ষয়িষ্ঠ সমাজের কোনো পরিবর্তন করা যায় না। পরিবর্তন? কার পরিবর্তন? কিসের পরিবর্তন? এই সমাজ সংসারে যেখানে আমি তুমি আমাদের সবাইকে নিয়ে এই সমাজ সংসার আমরা নিজেরাই যদি দুর্নীতির পাকে আক্রান্ত করে থাকি না, আর সবাই তুললো তো আজকে ডুবে থাকা চলবে না। কেন? আমি কি সমাজ সংসারের বাইরে নাকি অন্য ঘরের মানুষ? রাজ্যকার তোমার হাতে আছে শিবাজি কাউন্সিলরের লক্ষ্যে কিন্তু যে সমাজে রন্ধে রন্ধে কলি সবুরি বাসা বেঁধেছে তোমাকেই ভাঙতে হবে সেই বাসা। তোমার আগুন ধরে এখন যে বাংলা ভাষার প্রতি তাদের অনুসন্ধান করতে হবে সে কোন ভাঙার গান। একদম তেল হয়তো পুড়ে যায়, কিন্তু রাধা নাচবে বলে মনে হয় না। তুমি এই কথা বলছো কেন বোন? আমার নাট্যকার বন্ধু আলোচনার এসে রুমে শুয়ে দিবাস্বপ্ন দেখে চলেছে, তাই তো তার বন্ধ হয়ে গেছে নাটক আর অভিনয়। না বকুল, আমার লেখনী আর চিন্তা ভাবনা রথের চাকা আজও থেমে যায়নি। তাহলে তার ফল কোথায়? ফলেরও পরিচয়তে গাছ লাগিয়ে ফল চাইলে তা পাওয়া যায় না বকুল। তার জন্য উপযুক্ত সময় আর পরিচর্যা লাগে। Yes, you are right. You are right. পারবে বন্ধু, তুমি পারবে। কি পারবো কালা ভাই? এই সর্বসুন্দর দিয়ে এই সমাজে তোমার স্থাপন করতে এগিয়ে যাও, হয়ে দিয়ে যাও। শিল্পারামে নামের হত্যাবাদ, গরিব জানতে জীবন জানিয়ে গ্রহণ করা, আধুনিকতা নামের অন্য অত্যাচারিতা, সবাই লাঞ্ছনা, আর এই যুগে সকলের ভাষা খেলা। যে খেলাটা করতে এই কলি যুগ
করবে তোমার হত্যার প্রতিরোধ। আর জীবন নাটকের শেষ অঙ্কে তুমি নেবে প্রতিশোধ। বলি বুঝলে কিছু? বুঝলাম কি বুঝলে? বুঝলাম মানুষকে আকাশে উড়িয়ে দিয়ে মানুষ আনন্দ পেতে চায়, কিন্তু এই মানুষ যে আকাশে কতক্ষণ থাকতে পারে তা তো কেউ জানে না। তার মানে আমি যোগ্যতাহীন একটা আকাশ উড়ান? আমি তো সে কথা বলিনি মশাই। কিন্তু যেটা বলেছো তার মানেটা কিন্তু এটাই দাঁড়ায়। কথাটা যদি তুমি গায়ে ফিরে নাও তাহলে আমার কিছু করার নাই। আমি আসলে গায়ে অল্পবিদ্যা ভয়ঙ্করী মেয়ে তো, তাই তখন কি করতে তাই কি বলে ফেলি। ও তাই? তাহলে তো তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। তাই কখনো হয় মশাই? তোমাকে যে আমার অনেক কথা বলা আছে। কি বলো, বলবে বলো। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, আমি চণ্ডীদাসের প্রেম করব অনেক আগে শেষ হয়ে গেল। আজও তা আমাদের প্রশ্ন হয়ে চলেছে। এদেশে এক শ্রেণীর যুবক যুবতীরা বলছে তাদের ভাষায় বর্তমান প্রেমের সংখ্যা প্রেম ঈশ্বর প্রেম অপায়। হাসির কি হলো? যে বা যারা কথা বলেছে তারা নিশ্চয়ই কোনো ভুল বলেনি। আর তুই প্রেম করতে পারিসনি বলে অন্য কেউ প্রেম করে তোরা তো গায়ে জ্বালা কিসের ছোড়া? প্রেম তো বর্তমান যুগকর্ম। চোখ মেরে তাকিয়ে দেখ, সিনেমা, যাত্রা, নাটক, উপন্যাস থেকে শুরু করে বাংলার পথ, ঘাট, শপিং মল, পার্ক, ক্লাব, সর্বত্র প্রেমের ছড়াছড়ি। আর তাই সেই প্রেম জগৎ সম্বন্ধে তোর মতো রসিক মানুষের কথা বলা উচিতই হয় না। আমি খাই না বলে অন্য কেউ খাবে না, এই নীতিপাত নিয়ে চললে পদে পদে তুই কিন্তু হতে খাবি না ছোটা। হাট হয়েছে ম্যাডাম, আর আপনিও ক্ষমা করুন স্যার। আপনাদের প্রেমের রাজত্বে যে অপ্রেমিকের প্রবেশ নিষেধ এটা আমার জানা ছিল না। এবার জানা হলো তো? আশা করি এরপর কখনো তুই ডিস্টার্ব করতে আসবি না। যা এখন তুই কেটে পড়। যথাদেশ ম্যাডাম, কিন্তু আমার একটা কথা জানার ছিল। কি কথা বল? আপনাদের এই সস্তা প্রেমের শেষ পয়েন্টটি কি? সস্তা প্রেম মানে তুই আমাদের অমর প্রেমকে অপহাস করছিস? না স্যার, আমি শুধু বলতে চাই স্বর্গীয় প্রেম করার জন্য এদেশে সরকার কত পবিত্র জায়গা করে দিয়েছেন, যেমন উদ্যান, পার্ক, শপিং
জায়গা ছেড়ে এই পুকুর ঘাটের গেমটা বড় সস্তা মনে হচ্ছে না? বটে না? কলসিকাকে নদীর ঘাটে কিংবা কদমতলায় এই স্বর্গীয় প্রেমের যে সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আর প্রেমময়ী শ্রী রাধিকা, সেই জন্যই যে কৃষ্ণের বিরহে রাধাকে সারা জীবন কাঁদতে হয়েছিল। কিন্তু আমি কাঁদবো না রে ছোটা। অভাবন্ধনের মধ্যেই আগুনে পড়ে যে আমি এক জীবন্ত লাশ হয়ে গেছি। তোদের আর কোনো দুঃখ কষ্ট আমাকে কষ্ট করতে পারবে না রে ছোটা। তাই শত অভাবী যেন ভাস্করকে যে আমি ভালোবাসি, ওকে নিয়ে আমি গড়ে তুলবো আমার হাসি কান্না দুঃখের ভরা একটা সুখের সংসার। সেই সংসার স্বয়ং ঈশ্বর যে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না রে ছোটা। স্বয়ং ঈশ্বর যে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কদিনকে নিয়ে আমাদের চিন্তা শেষ নেই রে ভাস্কর। সারা জীবনটা তো দুঃখ কষ্টে কেটে গেল। এই দুঃখ আমি কতটা গুছাতে পারবো তা আমি জানি না রসিক। তবে শেষ ছিল ভালোবাসা দিয়ে দুঃখায় ওকে বড় করে তুলছি। আবার ঘরে গিয়ে তার বিন্দু মাত্র অভাব হবে না। আমি জানি ভাই, আমাদের অবস্থা তো তোমারও অজানা নয়। শশী বেকার, আমি এখন অসহায় কবি। তাতে কি হয়েছে বর্দা? আমি বিয়ে করবো বকুলকে। এই বিয়ের সঙ্গে আপনাদের অবস্থার কোনো সম্পর্ক নেই। কিন্তু তোর মা এই কথা মেনে নেবেন তো? যেহেতু যৌতুক দেওয়ার দায়িত্ব আমাদের নেই, সেটা আমার উপর ছেড়ে দিয়েছি। আশা করি আমি আমার মাকে যৌতুক নয়, তার কন্যা দিয়ে সম্পর্ক করতে পারবো। আর একা যদি না পারো, তাহলে আমি তার পায়ে ধরে অনুরোধ করে বলবো, মা গো, ভাস্করের মতো আর সন্তানে হয়তো সে পাবে। দয়া করে আমার বকুলকে হিসাবে গ্রহণ করে আমার মতো এক অসহায় পঙ্গু মানুষকে ভূমিয়ে নেয় থেকে উদ্ধার করুন মা, উদ্ধার আপনাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করি। সেই দেবতার মাথায় এত সহজে নত হতে দেব না। আমার মা যেমন আমার কাছে স্বর্গে আদাবি করি জননী, আপনিও তেমনি ভিত্তির তুল্য ভগবান। আপনাদের কাউকে অসম্মান করে আমি সুখী হতে পারবো না বর্দা। সব সুখী হতে চাইও না। ছেলে কই হতে পারে, কিন্তু শিক্ষা বিবেক মনুষ্যত্ব বিচারে বুঝে গেছে রাজা রাজা। কিন্তু মানে এই গ্রামে সবাই সে কথা বিশ্বাস করে দাদা। কিন্তু সেই রাজা সমাজে তোমার সম্মান যদি দিতে না পারি, পারবো রে পারবো, ততদিনে নিশ্চয় আমার এই অঙ্গহারের ক্ষতিপূরণের টাকাটা। তার মানে আগেও সে টাকার কোনো আশ্বাস পাওনি। আশ্বাস নয় মিস্টার দাস, বিশ্বাস থেকে বলছি ও টাকা আপনি কোনোদিনই পাবেন না। কিন্তু কেন? আমার মতো অবস্থায় একটা শুনে গেলে একটা হাত কাটা গেল। কেউ দোষে নইলে হাজার হাজার শ্রমিকের মধ্যে আপনার দাদার হাত চাইবা কাটা গেল কেন? কিভাবে কাটা গেল সেটা আপনারা ভালো করে জানা আছে ম্যানেজার বাবু। এখন মিথ্যার বেসাতি বলে ক্ষতিপূরণের টাকাটা ফাঁকি দিতে চাইছে। তার জন্য মিথ্যার বেসাতি করতে হবে কেন? ক্ষতিপূরণ পাবেন না, এটাই শেষ কথা। পাবে না, কারবার তার সত্র নয়। আমার দাদা আপনার গায়ে তো হয় না। আপনারা শুধু ওনার ন্যায্য পাওনাটা দেবেন। দেবো দেবো, নিশ্চয় দেবো, তবে নগদে তো হবে না। তোমার দাদার পরিবর্তে তোমাকে একটা চাকরি করে দিতে পারে। চাকরির দরকার নেই ম্যানেজার বাবু, আপনি বড় অসীমের জন্য একটা হবে না, হবে না,
পারলে দাদার ক্ষতিপূরণটা আপনি দিয়ে দিন, নইলে নইলে এখন আপনি আসুন। তার মানে তুমি চাকরি করবে না? বেশ, করতে হবে না। তুমি তো ভালো অভিনয় করতে পারো, তোমাকে কোন সিনেমার কোন হিরোইনের চান্স করে দিতে পারো। আপনি এখান থেকে যাবেন না, তার মানে আপনি আমার অপমান করছেন। সম্মান করার মতো আপনি কোনো কাজ করেননি ম্যানেজার বাবু। উল্টে আমাদের দায়িত্বটাকে উপহাস করেছেন। নো নো মিস্টার দাস, আমি সত্যি সত্যি আপনার বোনের জন্য আমার জন্য চিন্তা না করলেও চলবে, আপনি আপনি এখন আসুন। সে তো আসবই, তবে কাজটা আপনারা ভালো করলেন না। তাহলে আমাদের মালিককে গিয়ে কথাই বলি। হ্যাঁ বলবেন, আর সেই সঙ্গে আরো জানিয়ে দেবেন যা ক্ষতিপূরণে 1 লাখ টাকা না দিলে আগামী সোমবার থেকে ধর্মসমীক্ষার মতো চালু হবে। আমার ঘর হেড করে সে ধর্মঘট তুলে নিতে হবে। আর বাড়িতে যুবতী সুন্দরী বোন থাকলে দাদাদের বেশি অহংকার ভালো নয়। আরে বুঝতেই তো পারছেন, দিনকাল খুব খারাপ। আরে বলা তো যাই না কখন কি ঘটে যায়। না 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 না, ঘটবে বলছি না, তবে ঘটতে হতে পারে। শয়তানটা সাহেব দৃষ্টি করছে বকুলের উপর, তাই নানা মুসলিমকে কাজ পাইয়ে দিতে চাইছে। না যদি হয় তাহলে ওর সব তো দমকা নেবে না। না ভাই না, কোনো ঘটনার সিদ্ধান্ত নিয়ে ওদের বিছানো হতে পারবিস না। আজকে আমি বরং চাকরিটাই নিয়ে নিই দাদা, তাতে অন্তত সংসারটা অভাব অর্থনের মধ্যে দিয়ে বাঁচবে। বকুল, কি বলছিস তুই? আমি আমি ঠিকই বলছি বড়দা, তোমার এই অসহায় অবস্থা, আমার কাছে বেকার, আর এইভাবেই সংসারটা চলবে কি করে? কে খেতে দেবো তোমাদের? ফুটার মতো ছাই খেতে দিবি? দাদা! ওরে বকুল, আমি যদি চাকরি না পাই, সব তো দুটো হাত আছে, মাথায় জল মজুর খাবো, রিক্সা কাটবো, মোট বইবো, তবে বলে সম্মান বিকিয়ে দিয়ে অসম্মানে রাখবো, আমরা খাবো না রে। আমি এখন মনে চাইনি রসিক, তুই আমার শিক্ষিত ভাই হয়ে ভোট করেছি, রিক্সা চালাবি, আমার একটা হাত চলে যেতে পারে, কিন্তু একটা হাত দিয়ে আমি অনেক কাজ করতে পারবো রে। আর এখন তুই যদি না পারি, ওই রাস্তার মোড়ে গিয়ে পৌঁছতে পারবো, ওগো দেশে মানুষের দল, তোমরা অসহায় বঙ্গ মানুষটাকে দুটো পয়সা ভিক্ষে দাও। সুখের জলে বুক ভেসে যায়, সুখের জলে বুক ভেসে যায়, দুঃখের পানি একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও।
আজকের দিনে এই বাড়ির দরজা থেকে কেউ যেন অভুক্ত অবস্থায় ফিরে না যায়। যাবে না বাবা, যাবে না। তোমার আর মায়ের আশা পূর্ণ করতে আজ এবার থেকে কাউকে আমি না খেয়ে ফিরে যেতে দেবো না বাবা। ততটা প্রতিষ্ঠ না বাবা। আদর্শ যেমন আমাদের সন্তান, তেমনি তোদেরও তো ভাই। আর আমাদের সকলের মিলিত প্রচেষ্টাতেই তো সে আজ লক্ষণপুর গ্রামের গৌরব, একজন পাশ করা ডাক্তার। তাই তো সে আজ বাড়ি ফিরছে বলে এ বাড়িতে আমি আনন্দ উৎসবে কোনো ত্রুটি রাখিনি বাবা। কিন্তু তুই যদি এখনো বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকিস, তাহলে আদর্শকে স্টেশনে আনতে যাবে কে? এই ব্যাগকে পাঠিয়ে দিয়েছি বাবা, কারণ আমি যদি স্টেশনে গিয়ে বসে থাকি তাহলে এদিকে কাজকর্মগুলো দেখাশোনা করবে কে বাবা? তা তুই ঠিকই বলেছিস। আদর্শের সাফল্য আজ আমরা যেমন আনন্দে সবাই মেতে উঠছি ঠিকই, কিন্তু তুই না থাকলে আদর্শ কোনোদিন ডাক্তারি কাজ করতে পারতো না। আদর্শের জন্য তো না বাবা না, মানুষ পড়াশোনা বড় 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 হয় তার ঈশ্বর প্রদত্ত প্রতিভায়, কারো দয়ার টানে নয়। তাই আদর্শ আজ ডাক্তারি পাশ করেছি। তোর মতো রামচন্দ্র তুল্য বড় দাদার দয়ায় আজ শুধু প্রতিভায় নয়, আর বিবেক যদি কোনোদিন কিছু করতে পারে সেটা তোর দয়াতেই পারবে। না বাবা না, কোনো দয়া দক্ষিণা নয়, বড় দাদা হিসেবে ছোট ভাইয়ের প্রতি কর্তব্য পালন করেছি মাত্র বাবা। সেই কর্তব্য পালন করে হয়তো তুমি এবারে নোবেল পুরস্কার প্রাইজ পাবে। তার মানে কি বলতে চাও তুমি? আরে আমাকে বলতে হবে কেন, আমাকে বলতে হবে কেন? এই গ্রামের প্রতিটি ঘরে তাকাই তো দেখতে পারো যে তোমার মতো দাদা এই অনেকে আত্মত্যাগের জন্য নিজের বউ ছেলের হাত ধরে ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নইলে ওই রাস্তায় পুকুরে আত্মটা খাওয়ার মতো রাস্তায় দিন যাপন করছে। আমার আদর্শ বিবেক মঙ্গল গ্রহে নয় বাবা, এই গ্রামেই জন্মেছে। তাই এই গ্রামে দূষিত বাতাস ওদের মিশে ওদিকে মানুষ থেকে অমানুষ তৈরি করতে আর বেশি সময় লাগবে না বাবা। তুমি কি জ্যোতিষের মতো ভবিষ্যৎবাণী করতে শিখলে নাকি? আরে সব কিছু প্রয়োগ করলেও ওই সূর্য কোনোদিন দিকে উঠাতে পারবে না, সে কোনো মনে বেশি কোনোদিন পারবে না, আর তোমার ছেলেও পারবে না বাবা। তুমি তো অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে এত বাঁকা কথা কোথায় কার কাছে শিখলে? কেন এই দত্ত বাড়ির বউ হয়ে এসে তোমার কাছ থেকে? তুমি কি আমায় অপমান করছো? না, তুমি নিজে অপমানিত হচ্ছ। তোমার মতো এক সহজ সরল মেয়ের কাছ থেকে এমন কুটিল মন্তব্য আমি আশা করিনি গোলাম। আমিও তোমার মতো শিক্ষিত স্বামীর কাছে কোনোদিন আমি আশা করিনি যে এই সংসারটা পতনে যাওয়ার সত্ত্বেও ওই পাগলা ঘোড়ার মতো ধই করে নাচবে। তোমার কথা মানব না মানলুক আমি মানছি বাবা, কিন্তু কি করা যায় বলো? এই এটাই তো ভক্তব্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার মানব সেই ভক্তব্যকে হঠাৎ করতে পারবে মা। তোমার মনের কি হোক না কেন, ওই সূর্য কোনোদিন পশ্চিম দিকে কোনোদিন সাধ্য হবে না যে আমার আর ওই আপনার ছেলে কোনোদিন পারবে না। বলার আগে ঘাট না হয়ে যাও, বাজারে খলিটা দিয়ে রান্না করো গিয়ে। আদর্শ আজ এখনই এসে পড়বে, তাছাড়া আর 5 জন নিমন্ত্রিত অতিথির পাতে আপনার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, কারণ
মানব। বাবা, তুমি কি আমার উপর বিশ্বাস হারিয়েছো বাবা? তুমি তো জানো তোমার এই মানব সেই সংসার সমুদ্রের যে কোনো সুনামের কবল থেকে এই সংসারকে রক্ষা করতে পারে বাবা। সেই বিশ্বাস নিয়েই তো আমি বেঁচে আছি বাবা। আমি এটাও জানি মানবের হৃদয়ের আদর্শ বিবেক খালের সাথে হারিয়ে গেল, মানব মানবই থাকবে বাবা। যে করতে তুলতে তাকে সবসময় ভুলে যাওয়া মানুষের কাজ নয়। এছাড়ার উপায় কি বলো? কপাল যখন অসহায় হয়ে পড়ে তখন সেই শেষ সম্বলকেই তো ঢুকে যেতে ধরে কমলা। কেন তোমার আদর্শ বিবেক এদের প্রতি তোমার কোনো আস্থা নেই? আছে আছে কমলা আছে, তবে সে আস্থা বড় ক্ষীণ, বড় দুর্বল। তাই তো আমি কত বৃক্ষের নিচে আশ্রয় নিতে চাই, পাবলা গাছের নিচে নয়। এই কথা বলছো কেন বাবা? আদর্শ আর বড় ডাক্তার দুদিন বাদে বিবেক হবে কোনো অফিসার, তারাই হবে আমাদের মাথার ছাতা। এই সমাজের বুকে বটবৃক্ষের ছায়া বাবা। ছায়ার ছায়ার মধ্যে এখানে তো তফাৎ করলাম, তাই তুমি তোমার আশার ছায়াটা পেয়েছো, কিন্তু ছায়াটা কোনোদিনই পাবে না। বিবেক, আজকাল প্রত্যেক ক্রুশবিদ্ধ যিশু তাই তো সেই ঈশ্বরকে ডেকে বলতে পারে, এই ঈশ্বর কত ভাগটা জানে না, সে কি অপরাধ করেছে তাকে তুমি ক্ষমা করো। বিবেক, কি বলছিস তুই পাগলের মতো? এই মুহূর্তে পাগল হতে পারলে আমার সে খুশি এই জগৎ সংসারে কেউ হতো না মা। বিবেক, কিন্তু ঈশ্বরের নিষ্ঠুর বিচারে তার হতে পারছি কই। কিন্তু তোকে তাই পাঠিয়েছিলাম স্টেশন থেকে আদর্শতে বাড়ি আনতে, আর তুই তাকে না নিয়ে তাকে নিয়ে আসবো দাদা, কোথা থেকে নিয়ে আসবো? কে আসবে আমার সঙ্গে? কেন আদর্শ? সে তো কলকাতা থেকে গতকালই চলে এসেছে বাবা। তাহলে সে বাড়ি আসেনি কেন? কোথায় আছে সে? যেখানে থাকলে একজন পাস করা ডাক্তারের সম্মান থাকবে, পাবে উপযুক্ত ডাক্তারের মর্যাদা, সেখানেই সে আশ্রয় নিয়েছে। কোথায়? তার বাড়িতে আশ্রয় নিয়েছে? ওই সিঙ্গুরে সত্য সুন্দর সাহারা, ওই সত্য সুন্দর সাহার নার্সিংহোমে চাকরি নিয়ে গতকালেই সে তাদের বাড়িতে গিয়ে তারপরে আজ হয়তো দয়া করে এই বাড়িতে তার পায়ের ধুলো দিয়ে দিত পারে বাবা। কথা বলছিস কেন বিবেক? আমি নিজের বাড়িতে আসবো, তাদের দয়ার কত দূর এমন কথা আসে কেন? তোমার ব্যবহারে এই কথা আসতে বাধ্য করছে মেয়েটা। ব্যবহার? আমি এমন কোনো খারাপ ব্যবহার করিনি যাতে অপমান করার কথাগুলো আসে। খারাপ ব্যবহার যে তুই করবি না তা আমি জানি বাবা, কিন্তু এটা জানতে পারলাম না যে তোর সঙ্গে ওই ভদ্র মহিলাটা কে। কেন? ও আমার স্ত্রী জ্যোতি, গতকালে ওকে আমি বিয়ে করেছি। আরো বড় পরিচয়, শ্রীপুর ও কলকাতায় বিখ্যাত শিল্পপতি সত্য সুন্দর সাহার মেয়ে। তাই নাকি? তা তোর এই মহান কাজের জন্য তোর বাবা দাদাকে জানানোর প্রয়োজন মনে করলি না? এতে আর মোটামুটি কি প্রয়োজন আছে? যাকে নিয়ে আমি সারাটা জীবন কাটবো তার জন্য অন্য কারো অপেক্ষা করবো কেন? তুই তো বেশ বড় হয়ে উঠেছিস বাবা, মুখে পুরিয়ে তো সুন্দর সুন্দর সাজানো। আমি শুধু ভাবছি তুই কালের বংশতে হারিয়ে গিয়ে ভুলে গেলি যে তোর এই বড় হাত আর এই মুখে সুন্দর সুন্দর ফুলি ফুটেছে কার অবদানে, কার জন্য তুই আজ এই পৃথিবী কেউ কাউ দয়া বড় হয় না বাবা, দয়া বড় হয় শুধু ভাগ্য চেষ্টার জোরে। আদর্শ, তুই ঠিকই বলেছিস না আদর্শ। জন্মের পর নিয়তি তোর কপালে টেনে দিয়েছিল ভাগ্যলিপি রেখা। চাচ্ছি আজ তুই হচ্ছিস মস্ত বড় ডাক্তার, বড় চাকুরি, বড় লোক বাড়ির জামাই, আর এতে অন্য কারো অবদান থাকবে কেন রে ভাই?
আর তুই সেটা মানবি কেন রে ভাই? কি হয়েছে মা? তুমি এখনো নীরব নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছি। যা যাও, বরণ দেওয়া নিয়েছি, বৌমাকে বরণ করে ঘরে চলো মা। হ্যাঁ, আর কোনো প্রয়োজন নেই। আমি অ্যারিস্ট্রোকেট ফ্যামিলির মডার্ন কালচারের মেয়ে। ওইসব গেয়ার চা ছাড়াই বাহানা দেখলে কাঁটা আমার একেবারে খিনখিন করে। কারণ তুমি সব জেনে শুনেই মেয়েটাকে বিয়ে করেছো। না, আমি বিয়ে করেছি মডার্ন কালচারের সত্য পাস করা একজন ডাক্তারকে। তার বাড়ির হারহাবাদের লোকজন আর কেউ চাষার পরিবেশকে নয়। তোমরা এই জঙ্গলি পরিবেশ ছেড়ে ওই মঙ্গল গ্রহের কোনো মনোরম পরিবেশে বাস করতে চাও? আমরা কি চাই আর কি করবো তার জন্য তোমার মতন একটা ভাগাবানের কাছ থেকে কোনো মুক্তি নিতে চাই না। এই আদর্শ, তুমি কি পাথর হয়ে গেলে? তোমার ভাই আমাকে এইভাবে অপমান করবে আর তুমি কিচ্ছু বলবে না? বলবো, নিশ্চয় বলবো। তুমি কোন ফ্যামিলি, কোন দলের মেয়ে সেটা বোঝার ওর জ্ঞান নেই। তার হয়তো ভুল করে। কি বলছো তুমি? ঠিকই বলছি। একটা কথা মনে রাখিস, ও যে আমাদের ফ্যামিলির বউ হয়ে এসেছে, আমাদের 14 পুরুষ সৌভাগ্য। তাই কোনোদিন ওকে অপমান করার চেষ্টা করে নিজের বিপদে কারার চেষ্টা করবি না। অদ্ভুত তোর বিচার বাবা। দুদিনের মতো মেলায় ফেসে গেল আচরণের পরিচিতি আর রক্তের রক্তের সম্পর্কে দোহাই দিয়ে অন্যায়কে ন্যায় বলে চালাতে চাও না বাবা। কারণ এই বাড়িতে প্রত্যেকের সমান অধিকার। আদর্শ, আজকের এই শুভ দিনে ভাইয়ে ভাইয়ে বিভেদ অধিকারের বিভেদ রেখাটা নাইবা টাললি ভাই। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা একদম করবেন না। আপনার মতন একটা মূর্খ গেও চাষাচ্ছে একজন এমবিবিএস ডাক্তারের প্রতি নিশ্চয়ই কম নয়। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি বাবা, তোমার যত খুশি তুমি আমাদের বড় বাবা, কিন্তু আমার সোনার ছেলে বাবাকে তুমি কিছু বলো না। কেন বলবে কি? ভয়ে ফসকা পড়ে যাবে নাকি? হ্যাঁ, কষ্ট না করলেও ওর তোমার বড় ভাগ্য। তোমার স্বামী হয়তো বলতে ভুলে গেছে যে এই সংসারে মানবের স্থান কোথায়। আপনাদের মাথায় তাতে আমার কিছু যায় আসে না। একটা কথা মনে রাখবেন, আমি এই সংসারে একজন ডাক্তারের স্ত্রী। তাই আমার যা ইচ্ছা হবে আমি তাই করবো। আমি আমার মতোই চলবো। তুমি মেয়েটার স্ত্রী হলেও এই দত্ত পরিবারের বউ, তাই এই পরিবারের মান সম্মান বজায় রেখে তোমায় চলতে হবে। আর তা না হলে কি করবি তুই? এই পরিবারের মান সম্মান বজায় রাখতে তোমার ওই আলট্রা দূরে মডার্ন বউকে তার বাবার বাড়ির রাস্তা দেখিয়ে দেবো। একটা কথা মনে রাখিস, তুই কি দাদু সুখে থাকবি মনে করছিস, নাকি ভেবেছিস বাড়ির করে ভেসে আসা কোনো আলাদা? আদর্শ, এই যে মিস্টার, এত সহজে যাবো বলে আমি কিন্তু এই সংসারে আসিনি। আর তোমার কথা মতে যদি কোনোদিন চলে যেতে হয়, শুধু অশান্তির আগুনে এই সংসারটা নয়, অশান্তির আগুনে আমি তোমাদের সব কটার মুখগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে তবে আমি এই সংসার থেকে যাবো। তার আগে আমার অংশটা বুঝে নিতে আমি একটু ভুল করবো না। করতে হয়তো না মরি, আমি না এসো যদি। না মা, না, এমন আমি হইনি মা। ওরা আধুনিক যুগের আধুনিক মানুষ তো, তাই ওদের আধুনিক
খাটিয়ে দিচ্ছিলাম মা। আমাকে আমাকে কি চাকরানির মতো খাটিয়ে আপনার ছেলের মাথায় বেল ভাঙার জন্য। কিন্তু ধর্মের কোন বাতাসে নড়ে। তাই এই শোকের আগুন দেখেও এই সংসারটাকে জ্বলে পুড়ে ছারখার হতে দেখেও আমি কিন্তু জল ঢালছি না, আমি পাখা হাওয়া করে যাচ্ছি। আগুন নিভিয়ে দিয়ে তোমার হাসি আমি ম্লান করে দেবো গোলা, কারণ এই সংসার সমুদ্রের মাঝি আমি। তোমার মতো আমাকে ঝড়ে ভাসলে আমার কি চলবে না গোলা? তাই নাকি? হ্যাঁ গোলা, হ্যাঁ। আজ আমার ভাই আর ভাতৃবধূ আমার দুটো কথা বলেছে গোলা, তার সুযোগ তুমি আমাকে উপহাসের বন্যা বানিয়ে দিচ্ছ, কিন্তু এই যে অনেক বেশি অপমান তুমি আমায় করেছো গোলা। আর মানবতা যখন সহ্য করে আমি সবাই নিয়ে সংসার করে চলেছি, তেমনি ওদেরও সব অপমান হজম করে আমি আমার সংসারের রথে রশি টেনে নিয়ে যাবো গোলা, রথে রশি টেনে নিয়ে যাবো। বাবা, মা, তোমরা আমার উপর বিশ্বাস রাখো বাবা। তোমাদের সেই বিশ্বাসের মর্যাদা রেখে এই সংসারকে সুখের আগার করে গড়ে তুলতে তোমাদের মানব প্রয়োজনে জীবন দেবে বাবা। তবু তোমাদের মতো আর আমি ছেলে করে আপনাদেরকে ডাকতে হবে না, কারণ আপনাদের ছেলে আপনাদেরই থাকবে। মানব আমাদের সন্তান ঠিকই বাবা, কিন্তু তোমারও তো স্বামী বাবা। ছাড়টা বড় আমার স্বামীর মাথায়, যে স্বামী একটা ভালো শাড়ি কিনে দিতে পারে না, যে স্বামী একটা গয়না দিতে পারে না, সেই স্বামী কিনা করবে সংসারের শান্তি। আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলো তো? এটা আমাদের সেই সংসার তো। সব বাবা আমার মনের মধ্যে সুখ শান্তির পরেও সেখানে এক বেটা খেয়েও চুপ করো, তুমি চুপ করো কমলা, তুমি চুপ করো। এই তো সবে পুলিশ সত্যি এখনই ভেঙে পড়লে তোমার চলবে কেন? সংসার বৃদ্ধের একটা শাখা ভাঙতেই ছিল, এমনি ভাবে হালকাজ করে কাঁদো, তাহলে সব শাখাগুলো যখন ভাঙবে আমার মানব জীবন কখনো আর একটা আদর্শ হবে না গো। যত সহজে বলা যায়, জীবনে চলার পথটা তত সহজ নয় ভগবান। নইলে কখনো তুমি ভেবেছিলে তোমার আদর্শ আজ এমনি ভাবে সংসারে সবচেয়ে বড় আঘাতটা হারবে। তবু আমার মন বলছে, শত আঘাত সহ্য করেও হিমালয় যমুনা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেমনি ভাবে আমার মানব আপনিই বসে কি আপনি বলতে সময় লাগে। তুমি তো তোমার বড় বইয়ের স্বরূপটা ভালো করে জানো, তার উপর মেয়েকে ছেড়ে যে দেবী বরণ করে এনেছে